বন্ধুদের শুভ বিকেল জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই অপেক্ষা করছেন ভিডিওর জন্য। তো এক্স্যাক্টলি ভিডিও দেওয়ার জন্য আমি বসছি। ভিডিও কি দিব সেটা আসলে ভাবছিলাম, অনেকগুলো উপলক্ষ আছে, তারপর ভেবে চিন্তে কথা বলতে চেয়েছিলাম। তা আমরা শুরুতে একটু আমাদের আজকের স্ট্যাটাসটা দেখি। 73.2 পয়েন্টস বেড়েছে, 5,702 পয়েন্টস বাজার উঠেছে। তো 5,700, 5,600, 5,800, 900 এই টাইপের প্রতিটা 100 পয়েন্টসের ভিত্তিতে কিন্তু আমাদের একটা মনস্তাত্ত্বিক বাধা থাকে। সেই বাধাগুলো যখন এরকম বড় পয়েন্টস দিয়ে পার করে তখন সবার সাহস একটু বেড়ে যায়। কিন্তু সবসময় এরকম দুঃসাহস দেখানো উচিত না, থাকা উচিত না। কারণ হচ্ছে 621 কোটি টাকার ট্রেডের পর আজকে 562 কোটি টাকা, মানে প্রতিদিনই ডে বাই ডে কমছে। সূচক পড়লেও কমছে, বাড়লেও কমছে। আর অ্যাডভান্স 273টা যেহেতু এত পয়েন্টস বেড়েছে, প্রতিটা শেয়ার 10-20 পয়সা করে বেড়ে এরকম 273টা হতেই পারে। তাই বলি কি আমরা অনেক বেশি হ্যাপি? আসলে আমরা খুব একটা হ্যাপি না। এটার কারণ আছে, কারণটাও বলবো। আমরা এরপরে দেখি টপ 20-তে কি কি শেয়ার ছিল, যার মধ্যে ডিক্লারেশন ওয়ালা শেয়ারের সংখ্যাই বেশি, যেগুলো ডিক্লারেশন সামনে দিবে। আর জুন ক্লোজিং গুলো আর ডিসেম্বর ক্লোজিং এ থার্ড কোয়ার্টার ইপিএস আসবে, সব মিলিয়ে মোটামুটি আমরা একটা ভরা মৌসুমের দিকে যাচ্ছি। সেটার ভিত্তিতে আজকে আমরা কনফিডেন্স সিমেন্ট এবং ইএচএল টপ 20-তে সারাদিন ছিল, পরে কোথায় যে চলে গেল খুঁজে পাওয়া যাচ্ছে না। তো দুইটা শেয়ারে ছিল। দেখেন, আমি সবসময় কনফিডেন্স সিমেন্টকে খুবই ফান্ডামেন্টাল শেয়ার বলতাম, এমনকি এখনো বলছি। কিন্তু দেখেন, যখনই মাত্র 10% বা 17% যখন ডিক্লারেশন করে, তখন কিন্তু এত ফান্ডামেন্টাল রাইটসের শেয়ারটাও কিন্তু পাবলিক অ্যাকসেপ্ট করে না। তো সেক্ষেত্রে যা ঘটা তাই ঘটেছে। এগুলো নিয়ে আমি আরো বলবো। আর এখানে লিন্ডিবিডি এখানে অবস্থান করছে। লিন্ডিবিডি নিয়ে এখন অনেক ধরনের কনফিউশন আছে। তো যে টাইপের ক্যান্ডেল আমরা উপরে দেখেছি সেটা অনুসারে কিন্তু এর আগের দিনে বলেছে এটা একটা সেল ক্যান্ডেল, এখানে একটা ক্লাইম্যাক্স তৈরি হচ্ছে। যে ক্লাইম্যাক্সটা আমরা কনফিডেন্স সিমেন্টে দেখেছি, আপনারা হয়তো বিশ্বাস করেননি, আমি কথা বলে কিন্তু সবসময় বলি। তো যাই হোক, আমরা এখন দেখি টপ 10-এ কি কি শেয়ার বেশি টপ 20-তে হিট করেছে। টপ 10-এ 10% হিট করেছে। একটা হচ্ছে সাবমেরিন কেবল, তারপরে হচ্ছে ন্যাশনাল লাইফ, নর্দার্ন, বিকন ফার্মা, জিএচএল, ওয়াইপিএল, কপারটেক। যে শেয়ারগুলো দীর্ঘদিন বাড়েনি অথবা যে শেয়ারগুলা লোপের জাং থাকে, এগুলা কিন্তু প্রথম সকালবেলা আমরা বাড়তে দেখেছি। যেমন জেমিনি সিফুড, জুড স্পিনিং, ওসমানিয়া গ্লাস, সমৃদ্ধ হসপিটাল, বঙ্গজ। এগুলা আসলে এগুলাকে আমরা রেগুলার শেয়ার হিসেবে চিন্তা করি না কখনো। লেগেসি ফুডের বিডি ফুড, আত্মাবটো না, আনোয়ার গ্যালভানাইজিং, এই টাইপের অনেক শেয়ার আপনারা দেখবেন যে শেয়ারগুলা ফান্ডামেন্টালি উইক হওয়ার পরেও এগুলো বাড়ছে। তো এগুলোর মূল কারণটা হচ্ছে মার্কেট যখন খুব দুর্বল থাকে তখন ভলিউমও কম থাকে, আর লোপের শেয়ারে পাবলিকের আস্থাটা খুব বেশি একটা থাকে না। আর যাদের কাছে আছে তারাই বাড়াচ্ছে, তারা আমাদের শেয়ারগুলোকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবে। এখন চলুন আমরা আমাদের ইন্ডেক্সটা আগে দেখি। ইন্ডেক্সের একটা নতুন চার্ট ড্র করলাম। এটা আগে ড্র করা ছিল, তারপর আজকে আপনাদেরকে এটা দেখাতে যাচ্ছি আমি। সেটা হচ্ছে গতকালকে আমি একটা কথা বলেছিলাম, সেটা যদি ভিডিওটা ভালো করে খেয়াল করেন তাহলে হয়তো খেয়াল করবেন, দেখবেন। সে ভিডিওর ভারসাম্যতে 5,607 পয়েন্টের কাছাকাছি আমাদের ইন্ডেক্স আছে। তো সেটা যদি থেকে থাকে তাহলে আসলে কোন অবস্থানে থেকে আমাদের বাজার ঘুরতে পারে, সেটার জন্য গতকালকে যেমন স্টক মার্কেটে আমার একটা পোস্ট ছিল, সেটার পাশাপাশি কিন্তু আপনাদেরকে ভিডিওতেও কিন্তু আমি সেটা বলেছি। যেমন গতকালকে এটা দেখিয়েছি কিনা আপনাদেরকে জানি না, 5,600-র কাছাকাছি সাপোর্ট। তো যারা 5,600-র
কাছাকাছি সাপোর্ট থেকে শেয়ার কিনতে পেরেছেন, আজকে একদিন ভালো দিন পেয়েছেন, আগামী দিন হয়তো একটা দিন পেতেও পারেন আবার নাও পেতে পারেন, বা অর্ধেক সময় 1 ঘন্টা জুড়ে বাজার ভালো থেকে আবার বাজার ভালো নাও থাকতে পারে, কারণ এখন বাজারে কোনো গতি আমরা বুঝতে পারছি না। তো যেটার কারণে যারা শেয়ার কিনেছেন তারা সাবধানতার সহিত ট্রেড করবেন। যদি ইনভেস্টমেন্টের জন্য কিনে থাকেন তাহলে কোনো সে নেই, আর যদি বলেন যে না আমি ডে ট্রেডের জন্য করে নিয়েছি সেটা আলাদা হিসাব। আমরা আর্লি মর্নিংয়ে কিন্তু মার্কেটকে পড়তেও দেখেছি, বেশ ভালো মানের পড়া যেটাকে বলা হয়। আমরা সেই পড়ার স্টাইলটা যদি দেখতে চাই কতটুকু পড়েছে, মনে হচ্ছিল আজকেও বোধহয় আমাদেরকে ভয় ধরিয়ে দিবে। সে ভয়ের ভিত্তিতে আমরা আসলে আতঙ্কিয়েছিলাম মর্নিংয়ে। তো গতকালকের যে পয়েন্টসটা শেষ হয়েছিল সেখান থেকে আমাদের আজকে প্রায় 5,621 পর্যন্ত এসছে। আমরা গতকালকে যে চার্টটা দিয়েছিলাম সেখানে কিন্তু আমাদের চার্ট ড্র করা ছিল, দেখেন 5,621.1। এটা কিন্তু রিয়েল সাপোর্ট ছিল, 5,600 ছিল মনস্তাত্ত্বিক একটা বাধা, এটাকে আমি মার্কিং করা ছিল। এমনকি আজকেই সেটা এই পয়েন্টসটাকে টাচ করেছে, এটা দেখানোর জন্য জাস্ট এখানে আসা। 5,600 লোয়েস্ট ভ্যালুটা 21 ছিল আসলে। তো এই 21 আসার পরপরই কিন্তু মার্কেটটা ধীরে ধীরে উপরে উঠতে শুরু করে, এমনকি খুব অল্প সময়ের মধ্যে অনেকগুলো পয়েন্টস ভিডিও অনেক উপরে উঠে যায়। তাহলে আমরা ধরতে পারি যে আগামী দিন কি ঘটতে যাচ্ছে। আগামী দিন আমরা যদি এই 30 মিনিটের চার্ট অথবা এটাকে যদি আমরা 1 ঘন্টার চার্টও নিয়ে আসতে পারি তাহলে আমাদের আকাঙ্ক্ষার জন্য সুবিধা হয়। এখানে আমরা একটা যদি ট্রেন্ড লাইন ড্র করে ফেলি এর আগে যে বেড়েছে সেটা সহ, তাহলে দেখা যাচ্ছে কি আমাদের এই এখন যে সুইংটা হচ্ছে সেই সুইংটা খুব বেশি বাড়ার সুযোগ কিন্তু নাই আসলে। সেটা হচ্ছে মানে খুব বেশি হলে 5,730 থেকে 5,750 পর্যন্ত বাড়তে পারে, 5,730 থেকে অথবা 5,750। এই যে একটা জোন ক্রিয়েট হয়েছে, সেই জোন থেকে বাজার এখন কিভাবে বাড়তে পারে সেটা হচ্ছে আমরা যদি ডে চার্টে দেখি তাহলে কিন্তু আমরা একটু পরিষ্কার হব। সেটা বিভিন্ন টাইপের হতে পারে। এক হচ্ছে মার্কেট অনেক মানে শুরুতেই অনেক উপরে গিয়ে নিচে ক্লোজ হতে পারে, অথবা ধীরে ধীরে বেড়েও উপরে উঠতে পারে, অনেকগুলো অপশন আছে। তো সেক্ষেত্রে এটা খুব কড়া নজরদারির মধ্যে আপনাদেরকে ইন্ডেক্স আগামী দিন দেখতে হবে। কারণ হচ্ছে আমি এর আগে আপনাদেরকে একটা প্রেডিকশন করেছিলাম, সেই প্রেডিকশনটা ছিল 5,400 আশেপাশে। তো 5,400 যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এটা যদি 5,400টাকে যদি আমরা ইনভ্যালিড হিসেবে কাউন্ট করতে হয়, সেখানে দুইটা জিনিস প্রযোজ্য হবে। একটা হচ্ছে এই ট্রেন্ড লাইনকে ভেঙে প্রাইস উপরে ক্লোজ করতে হবে, সেটা আগামী দিন করতে হবে তা নয়, যে কোনো দিন করতে পারে। আর হচ্ছে সাপোর্ট কোনোভাবে 5,600 নিচে নামতে পারবে না। এই দুইটা জিনিস যদি শর্ত পূরণ হয় তাহলে এটা যেমন 5,600 থেকে 5,700 অথবা 5,800 পর্যন্ত গেল, আবার নিচে আসলো, আবার গেল, তাহলে কিন্তু আমরা যে 5,400 কথা বলেছি সেটা কিন্তু ইনভ্যালিড থাকবে। আর যদি কোনো কারণে এই ট্রেন্ড লাইনকে ব্রেক করে কোনোভাবে প্রাইস উঠতে না পারে, ওঠানামার মধ্যে থাকে, আর যদি ব্রেক না করে যদি ব্রেক ডাউন হয় 5,600-তে, তাহলে কিন্তু ধরে নেব যে 5,400-তে আসবে। তো এই ক্ষেত্রে আগামী দিন অথবা আগামী 2 দিন মার্কেট অনেক ইম্পর্টেন্ট। এত পয়েন্ট বেড়ে গেছে তার অর্থ এই নয় যে এটা আগামী দিনে অনেক পয়েন্টস বাড়বে। তো সবাইকে সাবধান হতে হবে। আমি কয়েকটা শেয়ার নিয়ে একটু কথা বলবো, এই কারণে ইন্ডেক্সটা খুব সংক্ষিপ্ত রূপে আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে এখানে আরো একটা জিনিস আমার একটু দেখানোর ব্যাপার আছে, সেটা হচ্ছে যেমন সি পার্ল এর কথা লিখেছিলাম গতকালকে 43 টাকা, গত 1 বছরের মধ্যে সর্বনিম্ন দাম। আমার মনে হচ্ছে এটাই শেষ দামে আছে, ঘুরে যাওয়ার সম্ভাবনা প্রচুর। তাহলে সেক্ষেত্রে আজকে আমরা কতটুকু এটাকে ঘুরে যেতে দেখেছি, সি পার্ল 90 পয়সা বেড়েছে, 43 টাকা পর্যন্ত গতকাল ছিল, আজকে 46, 45, 80 পর্যন্ত এসছে, মানে একদম লো থেকে 3 টাকা পর্যন্ত আপে আছে। তো এই ক্ষেত্রে আপে থাকলে যেটা কতটুকু আপে যেতে পারে
সেটা একটা পর্যালোচনার ব্যাপার আছে, আমি সেটা একটু বলি। এই হচ্ছে আমাদের সিপালের ক্ষেত্রে গতকালকের যে পতনটা 43, সেখান থেকে আজকে যতটুকু উঠেছে এটা একটা রিভার্সাল ক্যান্ডেল হিসেবে আমরা অবশ্যই কাউন্ট করব। কিন্তু এই রিভার্সালটা কতটুকু হইতে পারে, কতটুকু হলে এটা পূর্ণাঙ্গ আপ ট্রেন্ড হবে, সেটা আমাদেরকে এই লং যে পতনটা হয়েছে সেটা দেখলে আমরা কিন্তু বলতে পারবো। তাহলে সেখানে আমরা দুইটা কাজ করতে পারি। এক হচ্ছে আমরা এখানে একটা পিও ড্র করতে পারি। ডাউন ট্রেন্ড আমরা ধরে নিলাম যে আপাতত এটা ট্রেন্ডটা এখানে শেষ হয়ে গেছে। তো এখানে যদি ধরে নিলাম এখানে শেষ যদি হয়ে যায়, তাহলে এটা 50% পর্যন্ত যেতে হলে এটাকে 71 টাকা পর্যন্ত যেতে হবে। এই 50% পার হয়ে যদি উপরে আসে, উপরে দাঁড়ায়, এমনকি সেখানে যদি সাইডে মুভমেন্ট করে, দেন আমরা এটাকে বলবো যে হ্যাঁ সেটা আপ ট্রেন্ডে গেছে। আর সংক্ষেপেও আমরা একটা জিনিস বলতে পারি, এই যে এখানে একটা ট্রেন্ডের উপর আবার পড়েছে, এই ট্রেন্ড লাইনটা ব্রেকআউট করার পরে আমরা কিছুটা আস্থাশীল হবো যে হ্যাঁ সেটা ঊর্ধ্বমুখী যাচ্ছে। কিন্তু এখন দেখা যাচ্ছে প্রাইসটা সর্বোচ্চ বাড়তে হলেও এটা প্রায় 53-54-তে যদি না যায় ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে ডাউন ট্রেন্ড হিসেবে কাউন্ট করব। তো এখন আদৌ কতটুকু যাবে, কতটুকু যেতে পারে, অনেকগুলো বিষয় এখানে জড়িত। যতক্ষণ ট্রেন্ড লাইন ব্রেকডাউন না হবে, রেজিস্ট্যান্স ব্রেকআউট না হবে, এই বিষয়গুলো আপনারা সিপালে খেয়াল করবেন। খেয়াল করে করে নিজেরা নিজেদের ইনভেস্টকে সেফটিতে রাখবেন। এটা নিয়ে আর কখনো কোশ্চেন করার দরকার নেই আপাতত। আরেকটা শেয়ার আমি সোনালী পেপার নিয়ে আজকে একটা পোস্ট করেছিলাম, সেই পোস্টটা একটু দেখি। সোনালী পেপারের আসল গতিবিধিটা কিরকম, পাবলিক সেন্টিমেন্ট জানতে চেয়েছিলাম। অনেকে আসলে এটা যে সোনালী পেপার এটাও কিন্তু বুঝতে পারেনি। তো একটা চার্ট দেখলে যদি না বুঝেন বা প্রাইস দেখলো, আমি এখানে কিন্তু প্রাইস ঠিক করা ছিল 147 টাকা 90 পয়সা। তো এটা দেখেও যদি কেউ কোশ্চেন করে যে এটা কোন নাম কি শেয়ার, তাহলে তো আসলে এই ব্যবসা করাটা মুশকিল। তো এই ক্ষেত্রে আমি এটা একটা ইপিএস এখানে শো করেছি, সেই ইপিএসটা আপনাদের একটা পড়ে শুনে কেন শেয়ারটা এই পর্যায়ে পড়ছে। আপনাদেরকে আমি সবসময় বলি, এই সংক্ষিপ্ত ছোট জায়গাটা ইনভেস্ট করার আগে যদি আপনারা পড়েন, তাহলে কিন্তু আপনারা ভুলেও এইসব সোনালী পেপার, সিপাল এগুলো কিনবেন না। কারণ সিপালের স্ট্যাটাসও এত মাইনাস না, বাট দিনকে দিন ডিক্রিজ হচ্ছে। তারপরে এটা আবার ডিক্লারেশন দিবে, ইপিএস আসবে, সবকিছু মিলিয়ে হয়তো খারাপই হবে, ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই। সোনালী পেপারের ক্ষেত্রে দেখেন সে 3 টাকা 60 পয়সা থার্ড কোয়ার্টারে অলরেডি মাইনাসে আছে। তার আগে এর মধ্যে জুলাই টু মার্চে এটা 75 পয়সার লসের বিপরীতে তার লস আরো বেড়েছে। আর হচ্ছে ওর অ্যাডজাস্টেড যে ইপিএসটা দেখিয়েছে, সেখানে নেট ক্যাশ ফ্লো যেটা দেখিয়েছে 14 টাকা, তার আগের বছর যা ছিল তার চাইতে কিছুটা যদিও বেড়েছে। নেট ক্যাশ ফ্লো দিয়ে আসলে খুব বেশি কিছু ভালো না, কিন্তু এনএভি সামান্য একটু কমেছে। মোট কথা হচ্ছে ইপিএস যদি এই বাজে অবস্থা দেখা যায়, তো সেক্ষেত্রে এটা কিন্তু খুবই খারাপ ইম্প্যাক্ট পড়ে। এমনকি সেটার ইম্প্যাক্টে 960 থেকে 147-48 এটা হচ্ছে এটার একটা নমুনা। তো সেই ক্ষেত্রে এই চার্টটা যদি আমরা খেয়াল করি, এই চার্টের সাথে কিন্তু আমাদের সিপালের কিন্তু অনেকটুকু মিল আছে। আমি এটা যদি মান্থলি চার্টে দেখাই, তাহলে আপনারা কিন্তু খেয়াল করতে পারবেন। দেখেন ওইটা হয়তো কার বাকারে আসছে, এটা কিন্তু খারাপভাবে পড়ে গেছে। তো একটা হচ্ছে শহীদ মিনার, আর একটা হচ্ছে স্মৃতি জাদুঘরের মতো দেখাচ্ছে, দুইটাকে দুই রকম দেখাচ্ছে আর কি। তো সবগুলো মোটামুটি তলানিতে আসছে। এখন যদি ইপিএস আরো খারাপ দেয়, আরো তলানিতে যাওয়ার সুযোগ আছে। এই ব্যাপার আপনারা ফান্ডামেন্টাল ছোট ছোট ইস্যুস গুলা চেক করে তারপরে ইনভেস্ট করবেন, এটা আমার বিশেষ অনুরোধ। আর কনফিডেন্স লিমিট এবং ইএচএল এর ক্ষেত্রে বলি, কিছুদিন আগেও আমাকে এক ভদ্রলোক ইএচএল সম্বন্ধে জানতে চেয়েছেন। ইএচএল এর এই চার্টটা দীর্ঘদিনের, কিন্তু এটা দেখেন এটা 22শে অক্টোবরের পরে আজকে প্রায় 1 বছর হতে চললো। এখন অক্টোবরের আজকে 10 তারিখ, না অক্টোবর আসেনি এখনো, প্রায় 11 মাস হতে চললো। 11 মাস জুড়ে এই শেয়ারটা কিন্তু হায়ার হাই করতে পারেনি। আমি উইকলি চার্টে আছি, হায়ার লো করেছে, এখানেও হায়ার লো করেছে, এখানেও হায়ার লো করেছে।
তো এই শেয়ার হায়ার লো করার অর্থ হচ্ছে সে ফান্ডামেন্টালি দিনকে দিন দুর্বল হচ্ছে, এটার মিনিংসটা কিন্তু সে চার্টে দিয়ে দিয়েছে। আপনি ফান্ডামেন্টাল চেক করলে দেখবেন আমি এর আগের কোয়ার্টারে এই শেয়ারটাতে ছিলাম কিছু সময়, হয়তো ভালো করবে এই প্রত্যাশায়, কিন্তু যখনই এখানে ট্রেন লাইনটা ভাঙে এই ট্রেন লাইনটা, তখন কিন্তু আমি শেয়ারটা থেকে আসলে বেরিয়ে যাই, কারণ এখানে ভাঙার পরে আর খুব বেশি কিছু থাকে না এখানে। তো 79-80 টাকার দিকে আমি বেরিয়ে যাই। এরপরে এটা 70 লেভেলে আসছে, তারপর আবার 80 টাকার উপরে গেছে, ডাজন্ট ম্যাটার। এখন যথারীতি চা খারাপ হওয়ার হচ্ছে, কারণ আজকে ইপিএস ডিক্লারেশন যাই দিয়েছে এটা কিন্তু পাবলিক কোনোভাবে মেনে নিতে পারে না, যেটার কারণে দেখেন এটা 76-77 টাকা থেকে একেবারে 68 টাকা পর্যন্ত একসাথে ফেলে দেওয়া হয়েছে। এমনকি এটা টোটাল হিসাবটা করলে দেখবেন যে এটা খুবই আরো খারাপের দিকে যেতে পারে। এরপর আসেন কনফিডেন্স সিমেন্ট। এটার একটা কিছু সাইকোলজি নিয়ে আমি কথা বলি। সেটা হচ্ছে এই শেয়ারটা নিয়ে আপনারা যখন আমাকে কোশ্চেন করতেন, আমার সাথে সাথে হয়তো অনেকেই শেয়ারটা বাই করেছেন। তো এই শেয়ারটা যখন আমার বাই, এখানে কিন্তু রেঞ্জগুলো দেওয়া আছে, আমি কোথাও বাই করেছি কি করেছি সবকিছু দেওয়া আছে। এমনকি সেলিং ক্লাইম্যাক্সটা ছিল এখানে 80 টাকায়, যেদিন 80 টাকায় গেছে এই ক্যান্ডেল দুইটার প্রথমটা যেটা ডবল টপ করেছে, আমি কিন্তু টপ থেকে বেরিয়ে গেছে একটা কারণে, সেটা ডিক্লারেশন আসবে এটা আমি জানি। ডিক্লারেশন যত ভালো কোম্পানি হোক, ডিক্লারেশন ভালো না দিলে এই সিনারিওটা থাকবে। তো পরের দিন বাড়লো, বড় করে বাড়ার পরে সেদিন আমি বলছি ক্লাইম্যাক্সের জন্য অপেক্ষা করুন, তারপর আরো বাড়লো, কোনো সমস্যা নেই। এখন 2 দিনেই সেই ক্লাইম্যাক্সটা আমরা দেখতে পেলাম। তাহলে আমরা যারা আর্লি বেরিয়ে গেছি, হয়তো আর একটু থাকলে আর 10 টাকা ভালো লাভ পেতাম, আমরা অত বড় লাভে যাইনি, যতটুকু আছে এতটুকুর মধ্যে আমরা হ্যাপি আছি। এই হচ্ছে এগুলোর ক্লাইম্যাক্স অ্যানালাইসিস। জানলে আপনি নিশ্চিন্তে থাকলে আপনি বুঝতে হবে যে আপনি যেখানে চিন্তা করছেন সেখানে শেয়ারটা চলে আসবে। তারপরে ম্যাগনা লাইফ নিয়ে একটু আলাপ করতে পারি। ম্যাগনা লাইফ শেয়ারটা মোটামুটি যদি ছোটখাটো চ্যানেল, তারপরে ট্রেন্ড লাইন বা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো যদি দেখা হয়, তাহলে কিন্তু দেখবেন যে এগুলোতে 4-5 টাকা ম্যাচিউর ডেটে কিন্তু গ্যাপ পাওয়া কোনো বিষয় না, এটা ট্রেন্ড গুলো মেনে চলছে। তো এই ক্ষেত্রে গতকালকে এটা দেখেন 68.20 পর্যন্ত এসছে, 68.30-এ আমার বাই ছিল, আমি কিন্তু বাই হয়ে গেছে। তো আগামী দিন আমি যে রেটে সেল করে নেবেন আমি কিন্তু লসে থাকবো না, অলরেডি আমি প্রায় 4 টাকার মতো প্রফিটও আছে। তো আগামী দিন হয়তো বড় ধরনের একটা উল্লাস ফলন হবে, বড় একটা ক্যান্ডেল হবে, এই ধরনের উইক হবে, নিচে ক্লোজ হবে, বহুত কিছু হবে, কিন্তু আমরা আর্লি মর্নিংয়ে বেরিয়ে যাব। যে কারণে আমি সবাইকে বলেছি, এটা বলার অর্থ হচ্ছে এখানে গতকাল ইন্ডেক্স চার্ট দিয়েছিলাম আর বলেছিলাম সাপোর্ট 5600-এর আশেপাশে আসবে, আর ওই জায়গার কাছ থেকে যারা শেয়ার কিনেছেন আগামীকাল লাভ পাবেন ইনশাল্লাহ। তবে আজকে যারা বাই সেল করবেন তাদের জন্য সময়গত না। এই গ্রুপে যারা আছেন, ইউটিউব চ্যানেলে যারা নাই, তারা কিন্তু এগুলো দেখলে কিন্তু বলতে পারতেন ট্রেড আওয়ারে। তাই আমি বিশেষ কিছু বলবো না, নিজে অনেক ভালো করছি সেটাও যে ভালো সেটাও বলবো না। তারপর আপনাদেরকে দেখিয়ে নিলাম, আপনারা সাবধানতা অবলম্বন করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।